আত্মসমর্পণের আলটিমেটাম দিয়ে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। হরমুজ প্রণালী ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটি আজ। গাজার মাঘাজি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি হামলায় নিহত 10। ইউক্রেনের ওডেসায় রুশ ড্রোন হামলায় 3 জনের মৃত্যু। ভারতের পুলিশ হেফাজতে বাবা ছেলের মৃত্যুর ঘটনায় 9 কর্মকর্তার মৃত্যুদণ্ড। রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন আসামিরা। 4,06,000 কিলোমিটার পাড়ি দিয়ে নাসার 4 নভোচার রেকর্ড। মহাকাশ গবেষণায় নতুন সুযোগের সূচনা। এবং ফুটবল মাঠে বর্ণবাদের বিরুদ্ধে মুখ খুললেন ফুটবলার ভিনিসিয়াস ও লামিনে। তারকা ফুটবলারদের এগিয়ে আসার আহ্বান। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি আমরিন নিভা। সময় ফুরিয়ে যাওয়ার আগে চুক্তিতে না এলে এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করে দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আলটিমেটাম দিয়েছে তেহরান। নইলে মার্কিন মিত্রদের পাথর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী ইস্যুতে আজ ভোট নেওয়া হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকির মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে। সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 34 জন নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় 15 মার্কিন সেনা আহত হয়েছে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে এক রাতেই গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টার মধ্যে ইরানকে চুক্তিতে রাজি হওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি। এই সময় তেহরানের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, শান্তি চুক্তি প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া পছন্দ হয়নি তার। The entire country can be taken out in one night. And that night might be tomorrow night. এদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা আলটিমেটাম দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকেই ইরানের কাছে আত্মসমর্পণ করতে হবে, নইলে মার্কিন মিত্রদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যে হুমকি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও অপমান ঢাকতে পারবে না বলে জানিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননে মানবিক সংকট আরও গভীর হয়েছে। জাতিসংঘ জানিয়েছে দেশটিতে এখনো পর্যন্ত প্রায় 11 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে 1 লাখেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে থাকলেও অস্থায়ী ও অনিরাপদ পরিবেশে বসবাস করতে হচ্ছে অধিকাংশ মানুষকেই। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী ইস্যুতে আজ ভোট নেওয়া হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। প্রস্তাবিত খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ ও প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তবে আগের খসড়ার মতো সরাসরি সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন এতে রাখা হয়নি। পরিবর্তে প্রতিরক্ষামূলক সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়েছে সদস্য রাষ্ট্রগুলোকে। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ভোট গ্রহণ। বিনিয়ামিন, আরটিভি। ইরানের দুর্গম পাহাড়ে 24 ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে এলেন মার্কিন পাইলট। প্রেসিডেন্ট ট্রাম্প একে অলৌকিক ঘটনা হিসেবে দাবি করলেও ইরান বলছে ভিন্ন কথা। তেহরানের দাবি পাইলট উদ্ধার অভিযান ছিল স্রেফ সাজানো নাটক। ইরানের ইউরেনিয়াম চুরি করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। আবার একদিকে ট্রাম্পের মুখে আল্লাহর প্রশংসা শুনে মুসলিম বিশ্ব যেমন ক্ষুব্ধ, তেমনি নিজের দলেই তোপের মুখে প্রেসিডেন্ট। কি ঘটেছিল সেই রুদ্ধশ্বাস অভিযানে? কেন এই অভিযানকে যুক্তরাষ্ট্রের ব্যর্থ মিশন বলছে ইরান? সেসব নিয়ে বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের আকাশসীমায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে ওয়াশিংটন ও তেহরানের মাঝে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফলতাকে যিশুর অলৌকিক ঘটনা হিসেবে অভিহিত করলেও ইরান একে বর্ণনা করেছে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি ব্যর্থ ও প্রতারণামূলক অভিযান হিসেবে।
এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প জানান, গত শুক্রবার বিধ্বস্ত হওয়া F-15E বিমানের একজন কর্নেল পদমর্যাদার ক্রু প্রায় 7,000 ফুট উঁচুতে ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়েছিলেন। মার্কিন গোয়েন্দাদের দাবি, মাত্র একটি হ্যান্ডগান নিয়ে শত্রুর নাকের ডগায় 24 ঘন্টা মৃত্যুর প্রহর গুনেছেন ওই পাইলট। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের এই উদ্ধার অভিযান নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, উদ্ধার অভিযানটি ছিল স্রেফ একটি আইওয়াশ। আমেরিকা আসলে দুর্গম পাহাড়ের আড়ালে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করছিল। এই অভিযানে বেশ কয়েকটি মার্কিন বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পের সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয় তেহরান। আর কোনো মতে জীবন নিয়ে ফেরত যান মার্কিন সেনারা। এছাড়াও হরমুজ খোলা নিয়ে ইরানকে অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি এই যুদ্ধকে ধর্মীয় রূপ দিয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, সকল প্রশংসা আল্লাহর, আর তাতেই বাধে বিপত্তি। মুসলিম সংগঠনগুলো বলছে এটি ইসলামকে উপহাস করা। এমনকি নিচের দল রিপাবলিকান পার্টির নেত্রী মার্জরি টেইলর গ্রিনও চটেছেন ট্রাম্পের ওপর। তার মতে, যিশুর নাম নিয়ে যুদ্ধ উস্কে দেওয়া খ্রিস্টীয় মূল্যবোধের পরিপন্থী। অন্যদিকে গত মাসে পেন্টাগনের পরিদর্শক জেনারেল প্ল্যাটে মোরিনকে একটি চিঠি পাঠান অন্তত 30 জন ডেমোক্রেট আইন প্রণেতা। তারা অভিযোগ করেন, মার্কিন সামরিক বাহিনীর কেউ কেউ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে বাইবেলের শেষ জামানার ভবিষ্যৎবাণী বলে জাহির করার চেষ্টা করছেন। আইন প্রণেতারা দাবি করেন, সামরিক অভিযান তথ্য ও আইনের ভিত্তিতে হওয়া উচিত, কোনো চরমপন্থী ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে নয়। একদিকে ট্রাম্প যেমন একে পবিত্র যুদ্ধ হিসেবে দেখাচ্ছেন, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে শয়তান বলে গালি দিচ্ছে। এই পাল্টাপাল্টি ধর্মীয় উস্কানি মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন করে এক ভয়াবহ মোড় দিচ্ছে। ফলে পাইলট উদ্ধার কি সত্যি সফল নাকি কোনো পরাজয় ঢাকার বড় নাটক, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। সামিউল শিহাব, RTV। গাজার মধ্যাঞ্চলের মাঘাজি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েলপন্থীদের সঙ্গে হামাসের সংঘর্ষের মধ্যে এই ড্রোন হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অঞ্চলটিতে নিরাপদ হিসেবে বলা হলেও এই শিবিরে আগেও একাধিক প্রাণঘাতী হামলা হয়েছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এমন সহিংস পরিস্থিতি আরও অনিশ্চিত করে তুলেছে। বিস্তারিত বিনয়ামিনের আরও একটি রিপোর্টে। গাজার মধ্যাঞ্চলে আবারও রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বিমান হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলের কাছে অন্তত 10 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের সময় ইসরায়েলি ড্রোন থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। এই ঘটনার পেছনে জটিল পরিস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের দাবি, একটি ইসরায়েলি সমর্থিত ফিলিস্তিনি মিলিশিয়া ওই এলাকায় কিছু লোককে অপহরণের চেষ্টা করলে হামাসের নিরাপত্তা সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পরে ইসরায়েলি ড্রোন ওই সংঘর্ষে হস্তক্ষেপ করে হামলা চালায়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস ও ইসরায়েলি বাহিনী। মাঘাজি শরণার্থী শিবিরটি ইসরায়েলি বাহিনীর ঘোষিত তথাকথিত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধের আগে এখানে প্রায় 30,000 মানুষের বসবাস ছিল, যা সংঘাত শুরুর পর কয়েক গুণ বেড়ে যায়। তবে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হলেও ওই এলাকায় একাধিকবার প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। কয়েক মাস আগে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা জুড়ে এখনও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে আরও 723 ফিলিস্তিনিকে হত্যা করেছে দেশটির সেনারা। অন্যদিকে গাজায় রাজনৈতিক অচলাবস্থা এখনো কাটছে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যেতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হামাসের নিরস্ত্রীকরণ ইস্যু। কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর হামাস স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল তাদের অঙ্গীকার পূরণ না করা পর্যন্ত কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবে না তারা। তাই বিশ্লেষকদের মতে চলমান সংঘর্ষ, পারস্পরিক অবিশ্বাস এবং আঞ্চলিক উত্তেজনার কারণে গাজা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা এখনো অনিশ্চিত। বিনয়ামিন, RTV। ইউক্রেনের ওডেসা শহরে রুশ ড্রোন হামলায় এক শিশুসহ 3 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের এই হামলায় একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয় এবং আহত হয় আরও 11 জন।
এছাড়া খেরসন, খার্কিভ ও নেপোলি শহরে রুশ গোলন্দাজ ও ড্রোন হামলায় আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। পাশাপাশি চেরনিহিভ সহ একাধিক অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে উত্তর চেরনিহিভ অঞ্চলের ৩ লাখেরও বেশি পরিবার। জবাবে রাশিয়ার কৃষ্ণসাগরীয় তেল রপ্তানি বন্দর লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালায় ইউক্রেনীয় ড্রোন। ভারতে 2020 সালে পুলিশি হেফাজতে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় 9 পুলিশি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। করোনার সময় তামিলনাড়ুতে লকডাউন আইন ভঙ্গের অভিযোগে মোবাইল দোকানদার পি জয়রাজ ও তার ছেলে বেনিক্সকে আটক করা হয়। আদালত জানায়, পুলিশ কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে নিরস্ত্র বাবা ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে, যার ফলে তাদের মৃত্যু হয়। এই ঘটনা ভারতে ব্যাপক জনরোষ ও পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, দেশটিতে পুলিশি সংস্কার জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, এত সংখ্যক পুলিশ কর্মীর বিরুদ্ধে একসঙ্গে মৃত্যুদণ্ডের রায় খুবই বিরল ঘটনা। তবে এখনও দণ্ডপ্রাপ্ত কর্মকর্তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। মহাকাশ জয়ের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করল নাসা। সোমবার তাদের আর্টেমিস 2 মিশন পৃথিবী থেকে মানুষের সবচেয়ে বেশি দূরে ভ্রমণের দীর্ঘদিনের পুরনো রেকর্ডটি ভেঙে দেয়। যে মিশনে ছিলেন 4 সাহসী নভোচারী। দীর্ঘ 56 বছর পর সেই রেকর্ড ভেঙে মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করল আর্টেমিস 2। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 4, 3, 2, 1. The crew of Artemis 2 now bound. চন্দ্রজয়ের নেশায় আবারও বুঁদ বিশ্ব। মহাকাশের অসীম শূন্যতায় মানবজাতির নতুন পদচিহ্ন। পৃথিবী থেকে মাত্র 4,06,000 কিলোমিটার দূরে পাড়ি দিয়ে মানব সভ্যতার নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আর্টেমিস 2 এর 4 সাহসী অভিযাত্রী। সোমবার গ্রিনিচ মান সময় 15:58 অরিয়ন মহাকাশযান যখন পৃথিবী থেকে 4,01,71 কিলোমিটারের গণ্ডি ছাড়িয়ে যায়, তখনই লেখা হয়ে যায় নতুন রেকর্ড। 56 বছর আগে 1970 সালে আগের রেকর্ডটি গড়েন যান্ত্রিক ত্রুটির মুখে পড়া অ্যাপোলো 13 নভোচারীরা। আর্টেমিস 2 মিশনটি কেবল রেকর্ড ভাঙার নয়, বরং এটি সমতা ও বৈচিত্র্যেরও এক অনন্য নজির। এই অভিযানে আছেন প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী ভিক্টর গ্লোভার, প্রথম নারী নভোচারী ক্রিস্টিনা কোচ এবং আমেরিকার বাইরের কোনো ব্যক্তি যিনি কানাডার জেরেমি হ্যানসেন। এই 3 জনকে নেতৃত্ব দিয়েছেন কমান্ডার রিড ওয়াইজম্যান। চাঁদের ফার সাইড বা উল্টো পিঠ দিয়ে যাওয়ার সময় তারা এমন কিছু দৃশ্য দেখেছেন যা আগে কখনো মানুষের চোখে পড়েনি। চাঁদ প্রদক্ষিণ বা ফ্লাইবাই প্রায় 6 ঘন্টা স্থায়ী হয়। এ সময় নভোচারীরা অরিয়ন মহাকাশযানের জানালা দিয়ে পেশাদার ক্যামেরার সাহায্যে চাঁদের ছবি তোলেন। বিশেষ করে ওরিয়েন্টাল বেজিন নামক বিশাল এক গর্তের ছবি পাঠিয়েছেন নভোচারীরা। এর আগে যা কেবল রোবোটিক ক্যামেরায় দেখা যেত। নাসার পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তির উৎকর্ষ বাড়লেও মানুষের চোখের সূক্ষ্ম পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই। সাধারণত ফ্লাইবাই বলতে আমরা সেই কয়েক ঘন্টাকে বুঝি যখন অরিয়ন মহাকাশযানের সামনের জানলাগুলো সরাসরি চাঁদের দিকে মুখ করে থাকে। আমরা গ্যারান্টি দিতে পারি যে সময় নভোচারীরা জানালা দিয়ে সরাসরি চাঁদের দৃশ্য উপভোগ করতে পারেন। এই বিশেষ কৌশল বা ম্যানুভারটি কয়েক ঘন্টা স্থায়ী হয়। তবে নির্দিষ্ট সময় বাইরেও যখন নভোচারীরা জানালা দিয়ে চাঁদকে দেখতে পাবেন না, তখন অরিয়ন মহাকাশযানে থাকা শক্তিশালী ক্যামেরাগুলো ক্রমাগত চাঁদের উপর নজর রাখবে। মিশন চলাকালীন মহাকাশযানটি প্রায় 40 মিনিট চাঁদের আড়ালে ছিল, ফলে এ সময় পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সে রোমাঞ্চকর মুহূর্ত কাটিয়ে অরিয়ন এখন পৃথিবীর পথে। ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি বা মুক্ত প্রত্যাবর্তনের পথে। প্রায় 4 দিন পর তারা ফিরে আসবেন নীল গ্রহে। এ সফল ফ্লাইবাই 2027 সালের আর্টেমিস 3 মিশনের পথ প্রশস্ত করল, যেখানে দীর্ঘ সময় পর আবারও চাঁদের মাটিতে পা রাখবে মানুষ। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবার একজোট হলেন 2 চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার 2 ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র ও লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তারকা ফুটবলারদের বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ভিনিসিয়াস। এই ব্রাজিলিয়ানের মতে, খেলোয়াড়দের খ্যাতি ও অর্থ থাকায় তারা এগুলো সামলে নিতে পারেন, তবে গরিব ও কৃষ্ণাঙ্গদের জন্য এটা বেশ কঠিন। তাই একসঙ্গে লড়াই চালিয়ে যেতে চান তিনি। আরও জানাচ্ছেন রাফি আমিন।
ফুটবলের মাঠে জাঁকজমক, আনন্দ, ঐক্য আর আবেগ থাকার কথা, যেখানে গোল উৎসবে হয় জয় পরাজয়ের হিসেব। কিন্তু সবকিছু ছাপিয়ে এই মাঠেই বারবার নেমে আসে বর্ণবাদের কালো ছায়া। সাম্প্রতিক বার্সেলোনার মাঠে স্পেন ও মিশর ম্যাচে মুসলিমদের নিয়ে বিদ্বেষপূর্ণ স্লোগান আবারও জন্ম দেয় বিতর্কের। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রতিবাদের আওয়াজ তোলেন লামিন ইয়ামাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে অসম্মানজনক ও অসহনীয় বলে মন্তব্য করেন তিনি। এই ঘটনার তদন্ত শুরু করেছে বার্সেলোনার পুলিশ। তবে সাম্প্রতিক সময়ে বর্ণবাদের শিকার হওয়া তালিকায় সবার উপরে থাকার কথা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের। তিনি মনে করেন লামিনের আওয়াজ উঠানোটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ দরিদ্র মানুষের জন্য এটা বেশ প্রয়োজনীয়। ইয়ামালের মতো খেলোয়াড়দেরও এ বিষয়ে কথা বলা দরকার, কারণ আমরা খেলোয়াড় হিসেবে বিখ্যাত, আমাদের অর্থ আছে, তাই আমরা অনেক কিছু সামলে নিতে পারি। কিন্তু দরিদ্র ও কৃষ্ণাঙ্গ যারা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের জন্য লড়াইটা বেশ কঠিন। ফুটবল মাঠে বর্ণবাদ নতুন কিছু নয়। বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলে ইতালিয়ান ফুটবলার মারিও বালোতেল্লি থেকে শুরু করে ভিনি, বেনজেমা, লুকাকু, পগবা, মেসুত ওজিল সহ অনেক ফুটবলারই এর শিকার হয়েছেন। ভিনিসিয়াস মনে করেন সবাই মিলে এই লড়াই চালিয়ে গেলে ভবিষ্যতে নতুন খেলোয়াড়দের এসব সমস্যার মুখে পড়তে হবে না। জার্মানি, স্পেন কিংবা পর্তুগাল এগুলো বর্ণবাদী দেশ নয়, কিন্তু এসব দেশেও কিছু বর্ণবাদী মানুষ রয়েছে, যেমনটা ব্রাজিলেও আছে। এটাই বাস্তবতা। আমরা যদি একসঙ্গে এই লড়াই চালিয়ে যাই, তবে ভবিষ্যতে নতুন খেলোয়াড় সহ সবাই এমন পরিস্থিতি এড়াতে পারবে। ফুটবল মাঠে জয় পরাজয় থাকবে, কিন্তু বর্ণবাদ নয়। সব রং, সব ভাষা, সবারই একটাই পরিচয়, খেলোয়াড়। ঘৃণা নয়, ভালোবাসাই হবে খেলার ভাষা, এমনটাই আশা থাকে প্রকৃত ফুটবল প্রেমীর। রাফি আমিন, RTV। আজ শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। দিনের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। লস ব্লাঙ্কোসদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময়ে আর্সেনালকে আতিথেয়তা দেবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি। বিস্তারিত রাফি আমিনের আরেকটি রিপোর্টে। রাত গভীর হতেই আবারও বেজে উঠবে চ্যাম্পিয়ন্স লিগের দামামা। টুর্নামেন্টের সর্বোচ্চ 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রস্তুত হচ্ছে বায়ার্ন মিউনিখের জন্য। চলতি সপ্তাহেই মায়োর্কার কাছে 2-1 গোলের হারে লা লিগার লড়াই থেকে দূরে ছিটকে গেছেন এমবাপ্পে, ভিনিসিয়াসরা। তাই মৌসুমে ট্রফিলেস তকমা থেকে বাঁচতে পুঁজি কেবল চ্যাম্পিয়ন্স লিগ। তবে দুশ্চিন্তা গোলরক্ষক কোর্তোয়ার ইনজুরি। যদিও বাভারিয়ানদের বিপক্ষে অতীত পরিসংখ্যানটা কিছুটা স্বস্তি দিতে পারে লস ব্লাঙ্কোসদের। 2012 সালের পর দলটির বিপক্ষে হারতে হয়নি তাদের। বাড়তি অনুপ্রেরণা দিতে পারে শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার নিশ্চিত করা। তবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা যে ছন্দে আছেন, তাতে ঘরের মাঠে রাতটা কঠিন হতে পারে রিয়ালের। লুইস দিয়াজ, হ্যারি কেইন ও অলিসরা বড় পরীক্ষা নেবে রক্ষণ ভাগের। শেষ ষোলোতে কোম্পানির শিষ্যরা গোল উৎসব করে 2 লেগে আটলান্টা জালে বল পাঠিয়েছিল 10 বার। সাম্প্রতিক সময়ে ফ্রাইবুর্গের বিপক্ষে 2 গোলে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগার টপাররা। এদিকে 43 বছর পর UCL এর কোয়ার্টারে খেলতে নামবে স্পোর্টিং সিপি। সব মিলিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার, যেখানে প্রতিপক্ষ তাদের আর্সেনাল। ইংলিশ ক্লাবটির বিপক্ষে 6 বারের দেখায় 2টি হার ও 3টি ড্রয়ের বিপরীতে জয় কেবল 1টি। তবে চলতি মৌসুমে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের 5 ম্যাচের 5টিতেই জয় দলটির। সেটাই তাদের বাড়তি অনুপ্রেরণা। এদিকে গানারদের সংখ্যার সাম্প্রতিক ফর্ম। ইতোমধ্যে কারাবাও কাপ ও FA কাপ থেকে ছিটকে গেছে আর্তেতার শিষ্যরা। ফলে লিগের শীর্ষে থাকা দলটির ভাবনায় এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। বাড়তি দুশ্চিন্তা বাড়াচ্ছে ইউরোপের বড় কোনো টুর্নামেন্টের নকআউটে পর্তুগালের মাটিতে জয় না পাওয়া। তবে ফুটবল যে বর্তমান খেলা, সেটা প্রমাণেই নজর থাকবে দলটির। রাফি আমিন, RTV। তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল, আর সেই পর্তুগালের লিসবন শহরের বিশ্ববিখ্যাত ফুটবল একাডেমিগুলোতেই এখন দাপিয়ে বেড়াচ্ছে এক বাংলাদেশি কিশোর। নাম আয়ান রহমান। মাত্র 4.5 বছর বয়সে ঢাকায় শুরু হয় ফুটবলের হাতেখড়ি। রিয়াল মাদ্রিদ হয়ে সেই স্বপ্ন এখন ডানা মিলছে পর্তুগালের সবুজ ঘাসে। লিসবন থেকে আয়ান রহমানের ফুটবলার হয়ে ওঠার গল্প জানাচ্ছেন আনোয়ার এইচ খান ফাহিম।
আয়ান রহমান অনুশীলন করছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ পর্তুগালের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব স্পোর্টিং ক্লাবে। আয়ানের প্রশিক্ষণের সূচনা ঢাকার গুলশান ইয়ুথ ক্লাবে, এরপর উত্তরা ফ্রেন্ডস ক্লাব ও পরবর্তীতে গ্রোয়িং আপ ক্লাবেও নেয় প্রশিক্ষণ। অসাধারণ পারফরমেন্সের জন্য 7 দিনের বিশেষ প্রশিক্ষণের সুযোগ পায় সে স্পেনের রিয়াল মাদ্রিদ ক্যাম্পাসে। আর এভাবে ইউরোপের ফুটবল জগতে যাত্রা শুরু হলো তার। মাত্র 4.5 বছর বয়স থেকে ফুটবলের প্রশিক্ষণ শুরু করে ঢাকার স্যার জন উইলিনসন স্কুলের ছাত্র আয়ান। ফুটবলের প্রতি ভালোবাসা দেখে ছেলের ফুটবল প্রশিক্ষণে শুরু থেকেই পাশে ছিল আয়ানের পরিবার। স্পেনের রিয়াল মাদ্রিদে প্রশিক্ষণ চলাকালে সর্বোচ্চ স্কোরার ছিল আয়ান। এর সুবাদে মাদ্রিদের বেশ কয়েকটি ক্লাব তাকে প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু আয়ানের প্রথম পছন্দ ছিল পর্তুগাল, তাই পরিবারের সঙ্গে পাড়ি দেয় CR7 দেশে। সেখানে স্পোর্টিং ক্লাব ভিনিয়েন্সে প্রশিক্ষণ শুরু করে সে। 1.5 বছর মোটে 6টি ভিন্ন ফুটবল ক্লাবে অনুশীলন করে আয়ান। 2025 সালে প্রশিক্ষণের সুযোগ পায় আকাদেমিয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোতে। সাব 15-এ খেলে ওরা আমাকে বলে যে তুমি অনেক ভালো খেলো, তুমি এখন সাব 17-এ চলে যাও। সো আমি এখন আন্ডার 17 খেলি, যদিও আমার বয়স 14, এবং আমার ইচ্ছা যে এখানে আমি হয় পর্তুগাল অথবা বাংলাদেশের জাতীয় ন্যাশনাল টিমে খেলবো, এবং আমার অবশ্যই ইচ্ছা যে এখানে মেইন টিমে আমি স্পোর্টিং এর মেইন টিমে। আয়ান বর্তমানে লিসবনের বিশ্বখ্যাত ফুটবলার তৈরির কারখানা হিসেবে পরিচিত আকাদেমিয়া স্পোর্টিং আরেলিও পেরেইরাতে প্রশিক্ষণ নিচ্ছে। উদীয়মান এই ফুটবলারের ব্যাপারে আশার কথা জানান ক্লাব প্রশিক্ষকরা। আমার মনে হয় কারিগরি দিক থেকে সে খুবই প্রতিভাবান। আমরা তার চলন দক্ষতা এবং ক্ষিপ্রতা ও সমন্বয়ের উপরও কাজ করছি। আর হ্যাঁ, আমি মনে করি তার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। সে একজন পেশাদার ফুটবল খেলোয়াড় হতে পারে এবং আমরা তাকে সাহায্য করার জন্যই এখানে আছি। আয়ানকে খেলতে হবে। এই বছর আমি যার সাথে পরিচিত হয়েছি সে খুবই প্রতিভাবান। সে এখন তার জৈবিক বয়সের চেয়ে বেশি বয়সী গ্রুপে খেলছে এবং এখনো উচ্চ স্তরে পারফর্ম করছে। তার কারিগরি দক্ষতা খুবই সূক্ষ্ম। সে বল নিয়ন্ত্রণ করতে পারে, শট নিতে পারে, বল ধরেও রাখতে পারে। তাই তাকে কোচিং করাতে পেরে আমি খুব খুশি। একজন ভালো মানের ফুটবলার হয়ে একদিন দেশের জন্য সুনাম বয়ে আনবে আয়ান, এমনটাই প্রত্যাশা বাবা মার। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশকে ভালোবেসে আয়ান রহমান পর্তুগাল এসেছিলেন। আমরাও চাই এই আয়ান রহমান তার খেলার নৈপুণ্যতে এই দেশের জাতীয় দল তথা আমাদের দেশের জাতীয় দলে একদিন খেলবেন, তিনি হয়ে উঠবেন একজন তারকা ফুটবলার। আনোয়ার এইচ খান, ফাহিম, RTV, পর্তুগাল। আর এর সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।